প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। গত বছর ২৯শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ১২ দিনের মাথায় ৯ই অগস্ট হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর ধরে বাড়িতেই বন্দী ছিলেন তিনি। কাল রাত থেকেই হঠাৎই তার আবারও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ে। যদিও তখনকার মতন বাইপ্যাপ দিয়ে তাকে সামলানো যায় এবং আজ সকালেই একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসকরা এসে তাকে দেখার কথা ছিল, কারণ হাসপাতালে খুব একটা যেতে চাইতেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সে কারণেই চিকিৎসকদের তার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সকালে প্রাতরাশের পরে আর ডাকলেও সাড়া দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের হঠাৎ প্রয়াণে আমি শোকাহত। গত কয়েক দশক ধরে ওকে আমি চিনি। অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছিলাম। মিরাদি ও সুচেতনকে আমার সহমর্মিতা। আর কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি। আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে, যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা এমবাম করে রাখলে 72 আওয়ার্স ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে, সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘুষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে।
তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরহাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে, শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শোক প্রকাশ করেছেন, পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আজকে বুদ্ধদেব ভট্টাচার্যর স্মৃতিচারণ করছি। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আপনার কাছে আসবো, জানতে চাইবো, যেহেতু আপনার দীর্ঘ এই যে সাংবাদিকতা জীবনে বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য, একজন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, একজন প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য, একজন সাংস্কৃতিক মনস্ক বুদ্ধদেব ভট্টাচার্যকে কিভাবে ব্যাখ্যা করবেন? দীর্ঘ রাজনৈতিক জীবন বুদ্ধদেব ভট্টাচার্যর, এবং দিনের শেষে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজনীতিক হিসেবেই পরিচয় বহন করে চলবেন, প্রধান পরিচয় বহন করে চলবেন। কিন্তু প্রায় 4.5 দশক তার কাছাকাছি বা কখনো দূরে আমি থেকেছি। আমি দেখেছি যে বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক যেভাবে একজনকে পোড় খাওয়া রাজনীতিক বলে বর্ণনা করা হয়, তিনি মোটেই তা ছিলেন না। তিনি ছিলেন কিছুটা কবি প্রকৃতির মানুষ। তার পিতামহ একজন খুব সুলেখক ছিলেন এবং অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে, তিনি পুরোহিত দর্পণ বলে একটি জনপ্রিয় গ্রন্থ লিখেছিলেন, যা আজকেও পুরোহিতরা ঘরে রাখেন। তার বাবা ছিলেন প্রকাশক, এবং এই যে বংশের একটা ধারা, চর্চা, লেখাপড়া, গান, নাটক, এই নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য প্রেসিডেন্সিতে যখন বাংলা পড়তে গেলেন, তখন তার চোখে রাজনীতিক হওয়ার থেকেও হয়তো ছিল অন্য কোনো স্বপ্ন, লেখক হবেন, নাট্যকার হবেন বা কবি হবেন। কিন্তু দৈবের নানা অচেনা টানাপোড়েনে শেষ পর্যন্ত তিনি জড়িয়ে গেলেন রাজনীতিতে। 1977 সালে যখন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে
বিধায়ক হয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে মন্ত্রিসভায় নেওয়া হলো, জ্যোতি বসুর মন্ত্রিসভায়। তারপর থেকে তার এই যে পড়াশুনোর নিবিড় চর্চা এবং নানান সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ, সেগুলোর সময় কিছুটা কমে গেল বটে, কিন্তু সারা জীবন ধরে তিনি এই চর্চার মধ্যে থেকেছেন। আমি এই কথাটা বলতে চাইছি এই কারণে যে পোড় খাওয়া রাজনীতিকরা আবেগকে তেমন গুরুত্ব দেন না, কিন্তু 1993 সালে তৎকালীন বামফ্রন্টের দারুণ দাপটের মধ্যে হঠাৎ করে তিনি পদত্যাগ করে চলে এলেন মন্ত্রিত্ব থেকে। কেন? তার নাকি কোনো একজন শীর্ষ আমলার সাথে কিছুটা মতবিরোধ বা কথা কাটাকাটি হয়েছিল। হয়তো শেষ পর্যন্ত আমলার মতটি সরকারের শীর্ষ অবস্থান থেকে সমর্থিত হয়েছিল, তিনি চলে এলেন। কেউ করে না সিপিএমে, এরকম কেউ করে না যে সিপিএমে থাকতে চায়, কিন্তু বুদ্ধবাবু করলেন। এবং একটি সংবাদ মাধ্যমের সম্পাদককে তিনি দু একটি কথা বললেন যে তিনি পদত্যাগ করেছেন, তারপর দিন কাগজে কাগজে ছয়লাভ। কিন্তু অনেকে ভাবলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি তাহলে সিপিএম ছাড়বেন? বুদ্ধদেব ভট্টাচার্য সেই দিনগুলোতে বলেছিলেন যে আমি সিপিএম আর আমার মধ্যে কোনো ফারাক করি না, আমি সিপিএম, সিপিএমই আমি, সুতরাং দল ছাড়ার কোনো প্রশ্ন নেই। ওখানে মন্ত্রিসভায় কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি। তারপরে অবশ্য সিপিএমের মধ্যে এ নিয়ে দীর্ঘ চর্চা হয় এবং আমরা শুনেছি, জেনেছি যে দলের রাজ্য কমিটির সভায় বুদ্ধদেবকে দুঃখ প্রকাশ করতে হয় এবং তিনি আবার ফিরে যান মন্ত্রিসভায়। তার মধ্যে এমন একটা কিছু ছিল যে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়, যেটা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ছিল না। তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং স্বরাষ্ট্র পুলিশ দপ্তরের দায়িত্ব সামলেছেন। এই দিনগুলোতে তিনি বসে বসে বাড়িতে লিখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির নাটক। সে নাটক যখন মঞ্চস্থ হয়েছে তার মুখে আমি পরিতৃপ্তির হাসি দেখেছিলাম, স্মিত হাসি। কেমন অভিনয় করলেন অভিনেতারা সে সম্পর্কে দু একটি মন্তব্য আমি দেখেছিলাম। যে একটার পর একটা বই তিনি অনুবাদ করেছেন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা উপন্যাস যখন তিনি অনুবাদ করেছেন তখন সে দুঃসাহস দেখে, কেননা আগের নাটকটি যেটা উল্লেখ করলাম তার নাম ছিল দুঃসময়, কিন্তু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস অনুবাদ করার দুঃসাহস দেখে আমরা অনেকে সত্যিই অবাক হয়েছিলাম। সে বই বাজারে পাওয়া যায় এবং কেউ পড়ে দেখতে পারেন, তার মনে হবে যে কোনো পেশাদার অনুবাদক এই অনুবাদ কর্মটি করেছেন। নানান বই পুস্তক লিখেছেন। আর নেশা ছিল সিনেমা দেখার, একদমই অসাধারণ সব সিনেমা, বিপ্লবের সিনেমা, মানুষের সিনেমা, দারিদ্র্যের সিনেমা। তিনি বিশ্বের এমন কোনো পরিচালক নেই যার সিনেমা, বড় পরিচালক, ভালো পরিচালক, যার সিনেমা তিনি দেখতেন না। নন্দনে বসে দেখতেন। কখনো দেখার তো বেশি লোক ওই সব সিনেমার পাওয়া যেত না, অল্প কিছু রসাগ্রহী মানুষ পাশে নিয়ে বুদ্ধদেব কখনো ওই ছোটো হলে স্পেশাল স্ক্রিনিং হতো দেখতেন, কখনো সবার সাথে মিলেও পিছনের সারিতে বসে সিনেমা দেখতেন। সিনেমা দেখতেন, বুদ্ধদেব ভট্টাচার্য সিনেমা বুঝতেন, কিন্তু কখনো তিনি পাবলিকলি বলেননি। জনসমক্ষে তিনি সিনেমা সম্পর্কে যে অনেক ছোটোখাটো ডিটেলস, টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝেন, এটা নিয়ে পাবলিকলি তিনি বলেননি, কিন্তু প্রাইভেট আলোচনায় তিনি কথা বলতেন যে কীরকম সিনেমা। তিনি আইজেনস্টাইনের সিনেমা নিয়েও যেমন কথা বলতেন, সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও কথা বলতেন। তিনি বিখ্যাত বিখ্যাত সব থ্রিলার সিনেমা, গোয়েন্দা সিনেমা, পশ্চিমের ইংরেজি ভাষায়, সেগুলো নিয়ে কথা বলতেন, হিচকক নিয়ে কথা বলতেন। এবং তখন বোঝা যেত যে তিনি কত ডিটেলসে, কত টেকনিক্যালি সিনেমা বোঝেন। গান শুনতে ভালোবাসতেন এবং অনেকে অনেক সময় সমালোচনা করেছে যে বুদ্ধবাবু দলের পলিট ব্যুরোর মেম্বার, তিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি সিনেমা দেখে সময় কাটান
তিনি যদি গান শুনে সময় কাটান, তিনি যদি লেখালেখি করে সময় কাটান, তাহলে তো তিনি পুরো সময় রাজনীতির জন্য দিচ্ছেন না। আবেগী বুদ্ধদেব কখনো এই কথার সঙ্গে সমঝোতা করেননি। বুদ্ধদেব দৃঢ় থেকেছেন, তিনি রাজনীতি করবেন, রাজনীতি তাকে যে পদে রাখতে চায় রাখুক, তা নিয়ে তার কোনো কথা নেই, কিন্তু সংস্কৃতি চর্চা, মানুষের মনের সঙ্গে সমাজের যে আন্তঃসম্পর্ক, তা নিয়ে চর্চা তিনি থামাবেন না। তিনি শেষ দিন পর্যন্ত তাই করে গেছেন। তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বই, বামফ্রন্ট সরকারের প্রথম 5 বছরের ব্যাপার নিয়ে, খুব বড় নয় কিন্তু গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে, সেই বইটিও তিনি এই কয়েক বছর আগে লিখেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য একজন রাজনীতিক, এই পরিচয় হয়তো তার প্রধান হয়ে থাকবে, কিন্তু দিনের শেষে তিনি একজন সংস্কৃতিবান আবেগী মানুষও বটে। ঋষি, একদমই অনেক ধন্যবাদ আশিস দা আপনাকে। কথা বলছিলাম কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা অনেক কাছ থেকে দেখেছেন সাংবাদিকতা করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে বর্ণময় চরিত্র, একজন বর্ণময় ব্যক্তি, তার প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক ব্যক্তি এবং সাংস্কৃতিক মনস্ক ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য কেমন ছিলেন, সে সমস্ত বিষয়গুলোই তুলে ধরলেন। বুদ্ধদেব ভট্টাচার্যই এই দীর্ঘ যে 34 বছরের বাম শাসন, সেই 34.5 বছরের বাম শাসনের শেষ মুখ্যমন্ত্রী, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ কর্মস্থল ছিল এই মহাকরণ। সেই মহাকরণেই রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মহাকরণের ছবি এবং যারা কর্মীরা রয়েছেন, যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছেন, তাদের কারোর সঙ্গে কি কথা বলা গিয়েছে? তারা আজকে তাদের কি বক্তব্য? যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখো, সংস্কারের কারণে বুদ্ধদেব ভট্টাচার্যর যে ঘরটায় তিনি থাকতেন সেই ঘরটায় তিনি যাওয়া যাচ্ছে না। তবে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে, সেই জন্য কর্মীদের দেখা নেই। তবে এখানে বেশ কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে কথা হয়েছে এবং এখানে যারা কেয়ারটেকার রয়েছে তাদের সঙ্গেও কথা হয়েছে। তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখেছেন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালের 12ই মে কিন্তু শেষবার এই মহাকরণে এসেছিলেন, এবং তারপরে নির্বাচনের ফল বেরিয়েছিল 13 তারিখ, এবং 20 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই 20 তারিখ তিনি গেছিলেন রাজভবনে। অর্থাৎ এই মহাকরণ থেকে তিনি শেষবার যেটা বেরিয়েছিলেন 2011 সালের 12ই মে, এবং যাবার সময় তার গাড়ির চালক তাকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আপনার কি আজকে মন খারাপ হচ্ছে? এবং বুদ্ধদেব ভট্টাচার্য তাকে জানিয়েছিলেন, মানুষ যদি চান, জনগণ যদি চান, তিনি এখানে ফিরতে পারবেন। কিন্তু মানুষ চাননি। বুদ্ধদেব ভট্টাচার্য যে 2000 থেকে 2011 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই আমলের পতন হয়েছে এবং রাজ্যে নতুন সরকার এসেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহাকরণ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত স্মৃতি বেশ কিছু জড়িয়ে রয়েছে। যেহেতু সংস্কারের কাজ চলছে, সেই সমস্ত ছবি দেখানো সম্ভব নয়। এবং বেশ কয়েকজন কেয়ারটেকারের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু একেবারে শোকে বিহ্বল। তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যর ব্যক্তি সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। যেসব কেয়ারটেকার তারা বলছেন যে বুদ্ধবাবু অত্যন্ত কেউ রয়েছেন মুহূর্তে কারোর সঙ্গে কথা বলা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করব, একজন এখানে কেয়ারটেকার রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে উনি যদি কিছু উত্তর দিতে পারেন। আপনারা এখানে তো কাজ করেন, বুদ্ধবাবুকে আপনারা সামনে থেকে দেখেছেন? সামনে থেকে দেখেছি, হ্যাঁ সামনে থেকে দেখেছি। কেমন মুখ্যমন্ত্রী হিসেবে কেমন? উনি খুব ভালো মুখ্যমন্ত্রী। সবার সামনে আমাদেরকে দাঁড়ালো, আমাদেরকে বলতেন যে না 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 বসো, হ্যাঁ খুব সুন্দর। আপনার নাম কি? আমার নাম উৎপল গায়েন। আপনি কত বছর দেখেছেন? আমি 2002 সাল থেকে দেখছি। কেমন দেখেছেন? কিছু স্মৃতি আপনার মনে আছে? না না, ওইটা আমার মনে নেই। এরা আগে যারা আছে তারাই বলতে পারবেন আমার আগে।
দেখো, একজনের সঙ্গে কথা বললাম, তিনি যেটা বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তাদের সঙ্গে একটা সুন্দর ভালো ব্যবহার রাখতেন, এবং যেহেতু তিনি এখানে কেয়ারটেকারের কাজ করেন 2002 সাল থেকে তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছিলেন। কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তবে এখানে যারা কেয়ারটেকার রয়েছেন তারাও কিন্তু শোকে বিহ্বল। এই বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তি জীবন নিয়ে কিন্তু সকলেই কিন্তু তার সততা, তার নিষ্ঠা, তার সংস্কৃতি মনস্কতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তবে তার রাজনৈতিক বেশ কিছু ইস্যুকে নিয়ে কিন্তু তার প্রশাসনিক বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে একটা বিতর্ক রয়েছে। কেউ কেউ তাকে ট্র্যাজিক নায়ক বলছেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি কিন্তু এই মহাকরণের প্রতিটি আঙিনাতেও এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ আজকে যারা এখানে রয়েছেন, কাজ করছেন, তারা কিন্তু অত্যন্ত মনোকষ্টে আছেন। তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে আর কোনোদিন দেখতে পাবেন না। যাকে একজনের সঙ্গে যার সঙ্গে কথা হচ্ছিল, তিনি তার নাম উৎপল গায়েন। তিনি 2002 সাল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন এবং তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ছিল। আজকে কিন্তু সাধারণ মানুষের সঙ্গেও কিন্তু মহাকরণে তার বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো কিন্তু আজকে স্মৃতিচারণ করছেন এখানের কর্মীরা। একদমই, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি ছিলেন মহাকরণ থেকে। এই মহাকরণে শেষ কর্মস্থল ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সেই লালবাড়ি। সেই লালবাড়িতেই ছিলেন আমাদের প্রতিনিধি। বুদ্ধদেব ভট্টাচার্য 2011 বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তিনিও পরাজিত হন এবং বাম শাসনেরও সমাপ্ত হয়। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাম এভিনিউ থেকে দুপুর 1টা নাগাদই তার মরদেহ বার করে নিয়ে যাওয়া হয়েছে, রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল সেখান থেকে আবারও দেহ যাবে আলিমুদ্দিন স্ট্রিট থেকে শুরু করে বিধানসভা চত্বরে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। তবে আজকে পাম এভিনিউ সাধারণত অন্য দিনের তুলনায় কিছু বেশিই বোধহয় নীরব, কারণ পাম এভিনিউয়ের দুকামরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুভঙ্কর রয়েছেন পাম এভিনিউ থেকে। শুভঙ্কর, যেটা জানতে চাইবো যে পাম এভিনিউর এই চত্বরটা একটু এমনিতেই শান্তশিষ্ট জায়গা, কিন্তু সেই জায়গায় আজকে এই যে দুকামরার ফ্ল্যাট থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহটি নিয়ে যাওয়া হয়েছে, স্বাভাবিকের তুলনায় আজ কি বেশি নীরব পাম এভিনিউ? একদমই ঋষিকেশ, অন্যান্য দিনে যেরকম থাকে তার থেকে অনেকটাই নীরব। এবং আমি এই মুহূর্তে পাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। দু কামরার যে ফ্ল্যাটে তিনি থাকতেন এই আবাসনেরই, এবং ঠিক আমার ডান দিকে যদি দেখতে হবে যে এখনো পর্যন্ত সাদা ফুলে টেবিল মোড়া রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সেখানে রয়েছে, সাদা কালো ছবি। সেই ছবিতে মালা দেওয়া, এবং চিরতরে যিনি বিদায় নিয়েছেন, সব থেকে বড় বিষয় যে তার চলে যাওয়াটা কিন্তু কেউই মেনে নিতে পারছে না। এবং এইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা, তিনি একেবারে এই আবাসনের ওপরে ঘরে থাকেন। তিনি বাইরে এসে প্রতিক্রিয়া দিয়েছেন যে রাজনৈতিক বন্ধুকে হারালাম, যে বন্ধুর সঙ্গে কিন্তু হয়তো নীতিগতভাবে সেখানে বিভিন্ন ধরনের হয়তো বাকবিতণ্ডা চলতো, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে বন্ধুত্বটাই সব থেকে ভালো ছিল, সব থেকে বেশি ছিল। যে বন্ধুকে আজকে হারিয়েছেন, অনেকে এরকমই কথা বলেছেন এই আবাসনেরও। এবং যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন হরেন অধিকারী, সেও 4 বছর ধরে বুদ্ধবাবুকে তিনি দেখাশোনা করতেন। আজকে হরেনও ভারাক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি এসে শ্রদ্ধা জ্ঞাপন করে গিয়েছেন, তিনি ঝাড়গ্রাম গিয়েছেন, কিন্তু তার গলাতেও কোথাও আমরা দেখেছি যে কথা বলতে গিয়ে তিনিও ঢোক গিলেছেন, কোথাও কিন্তু কথা বা বলা যেতে পারে বাকরুদ্ধ হচ্ছেন তিনি। এবং হওয়াই স্বাভাবিক, কেননা প্রত্যেকেই তাদের কথাতে কিন্তু জানিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন চরিত্র ছিল জ্যোতি বসুর পর, যার কিন্তু সর্বজন গ্রাহ্যতা ছিল, যার প্রত্যেকের কাছে যে মানুষটি গ্রাহ্যতা পেয়েছিল, তার একেবারে বলা যেতে পারে নিট অ্যান্ড ক্লিন চরিত্রের জন্য। এবং রাজনীতিতেও যার কিন্তু তিনি প্রভাব ফেলেছিলেন বিস্তর। আমি যেটি এর আগেও বলেছি যে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিরোধীদের সঙ্গে তার সংঘাত চরমে যেতে, দলের অন্দরেও তাকে বারবার দেখা গিয়েছে যে কোণঠাসা হতে, কিন্তু তার সত্ত্বেও বুদ্ধবাবু কিন্তু ন্যায়ের পথ ছাড়েননি।
এবং সেটাই তার ইউএসপি ছিল। পাম এভিনিউতে আজকে আপামর প্রচুর মানুষ জড়ো হয়েছিল, যারা কিন্তু জড়ো হয়ে বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, একবার শেষ দেখার জন্য তারা এসেছিলেন। যদিও কালকেও তাদের দেখার শ্রদ্ধাঞ্জলি জানানোর সুযোগ রয়েছে। কালও একটা দিনভর গোটা কর্মসূচি রয়েছে। তারপর বিকাল 5টায় এনআরএস হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ সেখানে কিন্তু যেরকম আগেই বলা ছিল মরণোত্তর দেহদান, সেইভাবেই দেহদান করা হবে ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার প্রয়াণ আজ সকাল 8:20 নাগাদ তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত বছরেও তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, যদিও খুব একটা হাসপাতালে যেতে চাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল রাতে তার হঠাৎই অবস্থার কিছুটা অবনতি হয়, শারীরিক অবস্থার, যদিও তখন বাইপ্যাপ দিয়ে কিছুটা সামাল দেওয়া যায়। আজ সকালেই চিকিৎসকদের ডাকা হতো। বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা আসতেন, তাকে দেখতেন, কিন্তু সে সময়টুকু দিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের দুকামরা ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল 80 বছর। তার প্রয়াণের পরে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাই তার প্রয়াণের পরে শোক প্রকাশ করেছেন। তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে তাদের নিজেদের ভাষায় শ্রদ্ধা জ্ঞাপন করছেন। বুদ্ধদেব বাবু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের সঙ্গে মিশতেন। কে কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। গভীর শোক প্রকাশ করছি, প্রণাম জানাচ্ছি তাকে। তার স্মৃতি অটুট থাকবে। তার কিছু নীতি, তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে, কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি। বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত, তারপরে কতগুলো প্যারাফার্নালি আছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। শেষ যাত্রা বললাম কালকে বিকেল 4টের সময় আলিবর্দি স্ট্রিট থেকে। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ
করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি, পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো। সব কিছু শেষে লক্ষ্য করে দেখুন, একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। একটা রাজ্য 1944 থেকে 2024 চলে গেলেন দ্য লাস্ট অফ দ্য মাহিকানস। বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে পাশ। তৎকালীন প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে স্নাতকে ভর্তি। গোড়া থেকে ছাত্র রাজনীতিতে ততটা সম্পৃক্ত ছিলেন না। বামপন্থী পরিবারে বেড়ে ওঠায় রাজনৈতিক সংস্কৃতি বুদ্ধদেবের উপর প্রভাব ফেলেছিল। উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। বামপন্থী পরিবারে বেড়ে ওঠায় সেই রাজনৈতিক পরিবেশ বুদ্ধদেবের উপর প্রভাব ফেলেছিল। 1966 সালে বুদ্ধদেব সিপিএম এর সদস্য হন। দলে যোগ দেওয়ার পরেও মূলত দলীয় পত্রপত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন তিনি। বাম ছাত্র রাজনীতিতে বড় ভাঙন, শৈবাল মিত্র, আজিজুল হকের মতো নেতারা যখন পা বাড়াচ্ছেন ভিন্ন দিকে, তখনই বুদ্ধদেবের উত্থান। যুব আন্দোলনের প্রাথমিক সংগঠক হিসেবে যাত্রা শুরু তাঁর। 60-এর দশকের শেষের দিকে ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন বুদ্ধদেব। খাদ্য আন্দোলনেও যোগ দেন তিনি। 70-এর দশকে মূলত কলকাতা জেলা জুড়েই তিনি সংগঠন শক্তিশালী করার কাজে জোর দেন। বামপন্থী বুদ্ধিজীবীদের সঙ্গে স্বচ্ছন্দ ছিলেন তিনি। 70 দশকের গোড়ায় সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন বুদ্ধদেব। 1977 সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে জেতেন। 1977 থেকে 1982 পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব পালন করেন। 1982 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব। পরে 1987 সালে যাদবপুর কেন্দ্র থেকে জিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হন। সেই থেকেই তাঁর কেন্দ্র যাদবপুর। 90-এর দশকের গোড়ায় জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব। তথ্য সংস্কৃতির পাশাপাশি জ্যোতি বসুর মন্ত্রিসভায় স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দপ্তরেরও দায়িত্ব সামলেছেন বুদ্ধবাবু। 1984 সাল থেকে বুদ্ধদেব সিপিএম এর কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য। 1985 থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য। 1999 সালের জানুয়ারি মাসে জ্যোতি বসুর সরকারের উপমুখ্যমন্ত্রী হন। পলিট ব্যুরোর সদস্য হন 2000 সালে। সেই বছরই 6 নভেম্বর বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসেন জ্যোতিবাবু অবসর নেওয়ার পর। 2011 পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। সিঙ্গুরের শিল্পায়নে জোর দিয়েছিলেন তিনি, কিন্তু শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়িত হয়নি দলগত কিছু ভুল সিদ্ধান্তের জন্য। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থেকেই বাম জমানার শেষ ইনিংসের শুরু। 2006 সালের বিধানসভা ভোটে প্রথম ধাক্কা। 2008-এর পঞ্চায়েত ভোটেও ধাক্কা খায় বামফ্রন্ট। 2009 লোকসভা ভোটে ফারাক আরও বাড়ে। 2011-র বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তন হয়। বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্টকে হারিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট। অবসান হয় দীর্ঘ 34.5 বছরের বামফ্রন্ট শাসনের। 2019 সালের ফেব্রুয়ারি মাসে শেষবার দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল তাঁকে। শারীরিক অসুস্থতা নিয়েই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল খারাপ সময়ে মঞ্চে গিয়ে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়া, তবে শেষ পর্যন্ত পারেননি। চিকিৎসকের পরামর্শ মেনে ব্রিগেডের মঞ্চে না উঠেই ফিরতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন বুদ্ধবাবু। 2011 সালে যাদবপুর কেন্দ্রে হারার পর থেকেই সেভাবে দলের সক্রিয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে। ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বহুদিন ধরেই। শেষ কয়েক বছর সিওপিডির সমস্যার জন্য বিমানে উঠতে পারতেন না। সেভাবে দলের মিটিং মিছিলগুলিতেও যেতে পারতেন না তিনি। প্রায় 1 যুগ সরাসরি দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে।
কলকাতা টিভি। বাংলায় কংগ্রেসের সঙ্গে বামেদের জোট গঠনে বুদ্ধদেব ভট্টাচার্যই প্রথম উদ্যোগ নেন। তৃণমূলকে হারাতে হলে কংগ্রেসের হাত ধরতেই হবে, বামেদের এই কথা তিনি বুঝিয়েছিলেন দলের অনেকের আগে। ঘোর কংগ্রেস বিজেপি বিরোধী বুদ্ধদেব ভট্টাচার্য, অথচ 2016 সালে দলের স্বার্থেই রাহুল গান্ধীর সঙ্গে এক মঞ্চে বসেন সেই বুদ্ধবাবুই। জোটের স্বার্থে ভোটও দেন কংগ্রেসকে। দিনটা ছিল 2016 সালের 27 এপ্রিল। সেদিন রাহুল গান্ধীর হাতে হাত রেখে এক মঞ্চে একই মালায় ধরা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কংগ্রেস বাম জোট দৃঢ় করতে জীবনে যা করেননি সেই কাজও সেদিন করেছিলেন তিনি। দল তখনও এক মঞ্চে কংগ্রেসের সঙ্গে বসতে কিন্তু করছে, আর এই ইস্যুতেই সেই সময় দলের অন্তরেই রুখে দাঁড়িয়েছিলেন বুদ্ধদেব। 2016 বিধানসভা নির্বাচনের প্রচার তখন তুঙ্গে, তার মধ্যেই জোটের বেনজির চমক। কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রাহুল গান্ধীর সভা। জোটের ঐক্যের স্বার্থে সভামঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক জীবনে প্রথমবার তেরঙ্গা মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্য। পার্ক সার্কাস ময়দান সেদিন ঘিরে ফেলা হয়েছিল ইন্দিরা, রাজীব, সোনিয়া, রাহুলের কাটআউটে। পোডিয়ামেও জলজল করছে হাত চিহ্ন। মঞ্চের কোথাও লাল রঙের সুতোও নেই। ভাবনারও বাইরে ছিল, সত্যি একতা বিরোধী সেই ত্রিবর্ণ মঞ্চেই এসে বসবেন তো বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে রাহুলের মঞ্চে নিয়ে গেলেন তৎকালীন কংগ্রেস নেতা, এখন তৃণমূলের মন্ত্রী মানস ভূঁইয়া। বালিগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কৃষ্ণা দেবনাথের সঙ্গে বুদ্ধবাবুর পরিচয় করিয়ে দিয়ে মানুষ বললেন, তৃণমূলকে হারাতে এবার এই হচ্ছে আপনার প্রার্থী। বুদ্ধবাবু হেসে ফেললেন, বললেন, জীবনে এই প্রথমবার হাত চিহ্নে ভোট দেব। তত্ত্বের ফারাক বিস্তর, পথ ভিন্ন, তবুও একটা নির্দিষ্ট লক্ষ্যে এক হয়েছিলেন দুজন। একই মালায় বরণ করা হলো বুদ্ধ রাহুলকে, যেন একই বৃত্তে আনা হলো দুজনকে। বুদ্ধবাবু সেদিন বক্তৃতা করেন মাত্র 15 মিনিট। গোটা রাজনৈতিক জীবন জুড়েই দলের অন্তরের সভায় হোক বা প্রকাশ্য সমাবেশে কমরেড শব্দ দিয়ে কথা শুরু করতেন তিনি। সেদিন একবারের জন্য কমরেড কথাটা মুখে আনলেন না। ইতিহাস বলছে 2014 সালে দিল্লিতে অকংগ্রেসি বিজেপি সরকার গঠনের ডাক দিয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি পার্ক সার্কাসের সভামঞ্চে বক্তব্য শুরু করেন প্রিয় রাহুল বলে। সেদিন শোনা গিয়েছিল অন্য এক বুদ্ধদেবের ভাষণ। নিজের গড়া ভাষণবিধি নিজেই ভাঙলেন সেদিন। সেদিনের পার্ক সার্কাস দুচোখ ভরে দেখেছে বুদ্ধবাবু আর রাহুলের শরীরী ভাষা। কংগ্রেস বাম জোটের সেরা বিজ্ঞাপনটা তো সেদিনই রিলিজ হয়েছিল, যদিও সেই বিজ্ঞাপন পরে কখনোই সেভাবে ক্লিক করেনি। কলকাতা টিভি। 80 বছরে থামল যুদ্ধ, জীবনাবসান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। রাজনীতির পাশাপাশি তাঁর সংস্কৃতি মনস্কতা শুভিয়ে দিত। তার কলমে উঠে এসেছে একের পর এক বই, চলচ্চিত্র, নাটক, সব জগতে ছিল তাঁর অবাধ বিচরণ। তার লেখনীতে উঠে এসেছে সমকালীনতা ও প্রতিবাদ। বাংলার বাম রাজনীতিতে নক্ষত্র পতন। রাজনীতির পাশাপাশি বই, নন্দন, চলচ্চিত্র, বইমেলা, এ সবকিছুই ব্র্যান্ড বুদ্ধর অন্যতম উপাদান। শুধু রাজনৈতিক কেরিয়ারেই তাঁর জীবন সীমাবদ্ধ ছিল না। ছাত্র জীবন থেকেই সাহিত্য চর্চায় নিবিড় যোগ ছিল তাঁর। বই পড়ার পাশাপাশি নিজেও হাতে তুলে নিয়েছেন কলম। পড়ার টেবিলে মায়াকোভস্কি থেকে রবীন্দ্রনাথ, কামু, কাফকা, মার্কেজের বই ছিল তাঁর সঙ্গী। বইয়ের পাশাপাশি চলচ্চিত্র, নাটকেও ছিল অবাধ বিচরণ। একেবারে আদ্যপান্ত বাঙালি ভদ্রলোক ইমেজের প্রতিভূ ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্টের জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ছোঁয়া ছিল না তাঁর মধ্যে। 1993 সালে দুঃসময় নাটক লেখেন তিনি। সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে মানবতার জয় ঘোষণা এই নাটকের বিষয়বস্তু। মোট 6টি স্বল্প দৈর্ঘ্যের নাটকের সংকলন এই গ্রন্থে। এছাড়া ইতিহাসের বিচার ও রাজধর্ম দুটি নাটকও তাঁর রচনা। ঐতিহাসিক বাস্তবতার প্রতি তিনি বিশ্বস্ত থেকেছেন। পরবর্তী সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা নাটক পোকা নিয়েও বহু আলোচনা হয়, তবে এটি তাঁর মৌলিক রচনা নয়। ফ্রান্স কাফকা রচিত মেটামরফোসিস অবলম্বনে লেখা। একইভাবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস অনুবাদ করেছেন বিপন্ন জাহাজের নাবিক, যা সংস্কৃতি মহলে যথেষ্ট জনপ্রিয়তা পায়। পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে আরও দুটি গ্রন্থ, যথাক্রমে নাৎসি উত্থান ও পতন এবং স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা, বিপুল জনপ্রিয় হয়। অর্পিতা ঘোষ পরিচালিত পশু খামার ও অসীম চক্রবর্তীর বারবধূ তৎকালীন শাসক দলের কোপে পড়ে।
পরবর্তী সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। এখানেই বুদ্ধবাবুর সংস্কৃতি মনস্কতার পরিচয় পায় সংস্কৃতি মহল। তার প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল। সংস্কৃতবান মানুষ চলে গেলেন, কবি, প্রাবন্ধিক এবং অত্যন্ত সৎ একজন বিচক্ষণ মানুষ। আমরা সবাই ওকে যেন মনে রাখি। বুদ্ধবাবু চলে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক। বুদ্ধদেব ভট্টাচার্য একটা নতুন বাংলার স্বপ্ন দেখেছিলেন, শিল্পায়নের পথ নিয়েছিলেন এবং আজকের যে এই বেকারত্বের যে গ্লানি আমাদের যুব সমাজ যে গ্লানি ছিল, তার একটা প্রতিকার, একটা সমাধান করতে চেয়েছিলেন। যাই হোক, তার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। অন্য জীবন দর্শনে বিশ্বাসী ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। নিভৃতে মগ্ন থেকেছেন জীবনকে চেনার অন্য ছন্দে। কলকাতা টিভি। হরেন অধিকারী অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ 4 বছর দেখাশোনা করেছিলেন। অসুস্থ অবস্থাতেও রবীন্দ্রসঙ্গীত শুনতেন, মাঝে মধ্যে খবরও দেখতেন। বুধবার সন্ধ্যে থেকেই অসুস্থ হয়ে পড়েন। রাতে ও সকালে বাইপ্যাপ দেওয়া হয়, লাভ হয়নি। এরপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতা টিভিকে বললেন হরেন অধিকারী। পাম অ্যাভিনিউর এই 2 কামরার ঘরে থাকতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 8টা 20-তে তিনি প্রয়াত হয়েছেন। বুদ্ধদেববাবুকে খুব কাছ থেকে দেখেছেন যে মানুষটি, যিনি তার দেখাশোনা করতেন, হরেন অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। হরেন, কি দেখলে তুমি গতকাল থেকে আজ সকাল পর্যন্ত, কি দেখলে? উনি তো আগে করেই অসুস্থ ছিলেন, তো গতকালকে একটু শ্বাসকষ্ট ওনার সমস্যা হয়েছিল। তো শ্বাসকষ্ট সমস্যা হওয়ার পর আমি ওনাকে রাতে বাইপ্যাপ দিয়েছিলাম রাত 2টো নাগাদ। তো রাত 2টো থেকে ভোর 5টা 5:30 পর্যন্ত ছিল বাইপ্যাপ। বাইপ্যাপটা দেওয়ার পরে উনি একটু মোটামুটি, ওনাকে দেখে মনে হলো কমফোর্টেবল লাগছে। তারপরে সকালবেলা ওনাকে যেরকম চা বিস্কুট খাওয়ানো হয়, চা বিস্কুট খাওয়ানো হয়েছে। জলখাবার যেরকম খাওয়ানো হয় জলখাবারও খাওয়ানো হয়েছে। জলখাবার খাওয়ানোর পরে মেডিসিন ওনাকে দেওয়া হয়, মেডিসিনটা খাওয়ানো হয়েছে। মেডিসিনটা যখন খাওয়ানো হচ্ছিল তখন উনি খেতে চাইছিলেন না। শ্বাসকষ্ট যেহেতু ওনার সমস্যা হচ্ছিল, মেডিসিনটা বাইরে বার করে দিচ্ছে। তো মেডিসিনটা আমরা পাউডার করে আবার খাইয়ে দিই। মেডিসিন খাওয়ানোর পরে সেই শ্বাসকষ্টের প্রবলেমটা ওনার তখনও হচ্ছিল। হওয়াতে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাইপ্যাপটা দিই। বাইপ্যাপ দেওয়ার পরে আস্তে আস্তে উনি দেখে মনে হলো যে উনি আর এক্সপায়ার করে গেছে, যে ওনার শ্বাস চলছে না। সেই ডাক্তার দেখি, ডাক্তারকে আগেই খবর দেওয়া হয়েছে, ডাক্তার তখনও রওনা দিয়ে দিচ্ছে উনি। তো উনি তখন তারপরেই চলে এসেছেন, এসে সব চেক আপ করে দেখছেন যে উনি আর নেই। 4 বছর আমি যতটুকু বুঝি খুবই ভালো মানুষ, একদম সাধারণ মানুষের মতো। ওনার ঘর যেরকম, উনিও সেরকম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। এরকম মানুষ আমরা হারিয়েছি, আর কোনোদিন এরকম ধরনের মানুষ আর খুঁজে পাবো না। উনি শুয়েই থাকতেন বেশিরভাগ সময়। তার বাইরে উনি রবীন্দ্রসঙ্গীত শুনতেন, রবীন্দ্রসঙ্গীতের বাইরে উনি কিছুই করতেন না। তারপরে একটু খবরও দেখতেন মাঝে মধ্যে। তার পাশাপাশি উনি বেশিরভাগ সময় শুয়েই থাকতেন। মানুষটা চলে গেল, কষ্ট তো লাগবে, এত বছর দেখেছি। আর নিজের পিতার মতো ওনাকে সেও করতাম, সেই সূত্রে খারাপ তো লাগবে। সকালবেলা খুবই খারাপ লেগেছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন হরেন। সেই হরেন কিন্তু দীর্ঘদিন ধরে হরেন অধিকারী বুদ্ধবাবুকে দেখাশোনা করেছেন, তার সেবা শুশ্রূষা করেছে। আজ বুদ্ধবাবু নেই, সত্যি একেবারে শোকস্তব্ধ হরেনও, এবং স্বাভাবিকভাবে তারও মন ভালো নেই। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। বাংলার রাজনীতিতে ব্র্যান্ড বুদ্ধের অবসান। রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তদের মুখে মুখে ঘুরছে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের গল্প। শান্তিনিকেতনবাসী আজও মনে রেখেছেন মাস্টার মশাইয়ের অনুগত ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে।
সালটা 2005। শান্তিনিকেতনের রতনপল্লীর বাসিন্দা অধ্যাপক ভবতোষ দত্তের বাড়িতে চুরি হয়। ভবতোষ বাবু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলার শিক্ষক। রবীন্দ্র পদক সহ একাধিক সামগ্রী খুইয়ে শান্তিনিকেতন ফাঁড়িতে অভিযোগ জানান ভবতোষ বাবু। গতানুগতিক পদ্ধতিতে শুরু হয় পুলিশি তদন্ত। তদন্তের অগ্রগতি খুব একটা খুশি করতে পারেনি ভবতোষ দত্তকে। ছাত্রকে ফোন করেন ভবতোষ বাবু। তাঁর ছাত্র আর কেউ নন, তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মাস্টার মশাইয়ের এক ফোনেই বুদ্ধবাবুর নির্দেশে শান্তিনিকেতন ছুটে যান রাজ্য পুলিশের ডিজি। গতি পায় ভবতোষ বাবুর বাড়িতে চুরির তদন্ত। সেই সময় ভবতোষদার বাড়িতে চুরি এবং ভবতোষদার বাড়ির চুরিকে কেন্দ্র করে স্বয়ং মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ আমার কাছে আজও দৃষ্টান্ত স্বরূপ বলে মনে হয়। আমি শ্রদ্ধা জানাই এই রকম একজন ছাত্রকে, এই রকম একজন নিষ্ঠাপরায়ণ, শিক্ষকের প্রতি দায়িত্বশীল, কর্তব্যশীল এবং শ্রদ্ধাশীল ব্যক্তিকে। শুধু পরিচিত মাস্টার মশাইয়ের পাশেই যে থেকেছেন বুদ্ধবাবু এমন নয়। শান্তিনিকেতনে নোবেল চুরির তদন্তে সিবিআই হস্তক্ষেপের দাবি ছিল তার। বলছেন বিশ্বভারতীর কর্মীরাই গুরুর প্রতি যে কৃতজ্ঞতা, সেটা আমি নমস্য ব্যক্তি আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য, যে গুরুদেবের বিপদ হয়েছে উনি ছুটে এসেছিলেন। এই ঘটনাটা আজ আমরা মনে আছি। এক মাথা সাদা চুল, ধপধপে সাদা ধুতি, পাঞ্জাবি আর চোখে চশমা, ব্যক্তিত্বে পোশাকে যেন মাস্টার মশাই ভবতোষ দত্তকেই অনুসরণ করতেন বুদ্ধবাবু। মুখ্যমন্ত্রী হওয়ার পর মাস্টার মশাইকে ভোলেননি ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সেই অমায়িক ব্যবহারই আজও মনে রেখেছেন শান্তিনিকেতনবাসী। বীরভূম থেকে মনা বীরবংশী রিপোর্ট, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।